হ্যালো এভরিওয়ান, আমি আজকে নেক্সট পার্টটা বানাচ্ছি। যে ভিডিওটা আমি কিছুদিন আগে বানিয়েছিলাম যে আমার 99,500 টাকা ফ্রড হয়েছিল, সেটারই আমি আজকে সেকেন্ড পার্ট বানাচ্ছি। ভিডিওটা বানাতে অনেকটাই দেরি হয়ে গেছে, কেননা আমি যেহেতু একটা জায়গায় কাজ করি, প্লাস যেদিনকে আমার উইক অফ থাকে আর সেদিনকে আমাকে থানায় বা ব্যাংকে যেতে হচ্ছে, এদিক ওদিক দৌড়তে হচ্ছে। তাছাড়া আমার বাড়িতেও একটু কাজ চলছে, সেই জন্য ভিডিওটা করতে একটুখানি প্রবলেম হয়েছে। সেই কারণে আমি দেরিতে আজকে ভিডিওটা বানাচ্ছি। আর প্রথমে আমি কিছু জিনিস ক্লিয়ার করতে চাই। অনেক মানুষের কিছু বুঝতে কনফিউশন হয়েছে। যেমন হচ্ছে, অনেকে ভেবেছে যে আমি আমার যা যা করেছি সবকিছু আইফোন দিয়ে করেছি। না, আমি কিন্তু আমার আইফোন দিয়ে কিছু করিনি। আর আইফোন দিয়ে যদি কিছু করতাম তাহলে তো এপিকে ডাউনলোডই হতো না, বা অনেক কিছুই হয়তো আমার সাথে ফ্রডটাই হতো না। যা যা হয়েছিল আমার অ্যান্ড্রয়েডে হয়েছিল। আর আইফোনটা শুধুমাত্র আমি ভিডিওর জন্য ইউজ করি, ভিডিও বানানোর জন্য। অনেকে বলছে যে আমি গরিব হয়েও বলছি যে আইফোন কিনেছি। আমার আইফোনটা কেনা শুধুমাত্র আমার ভিডিওর পারপাস। আমি ভিডিও করি, ভিডিও এডিটিং করি, তারপর ওটাকে সুইচ অফ করে রেখে দিই। এইটুকুনি কাজ হচ্ছে আমার আইফোনে। তাছাড়া আমি কোনো কিছু কাজ করি না। যা কথা বলা সবকিছু করার সব আমার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে করি। তাছাড়া যেটা হয়েছিল সাইবারে, যে ফ্রডটা হয়েছিল, সেটাও অ্যান্ড্রয়েড দিয়েই হয়েছিল। আর আরো অনেকে আমাকে কমেন্ট করেছে যে মানে যখন স্ক্রিন শেয়ার করা হয় তখন নাকি যে আমরা পিনটা দিই, যেটা পেমেন্ট করি বা ব্যালেন্স চেক করি, সেই পিনটা দেখা যায় না, ব্ল্যাক আউট হয়ে যায় পুরো স্ক্রিনটা। হয়তো হতে পারে, আমি এটা জানি না। কিন্তু আমার এটা হয়েছিল, তারপরে আমার টাকাটা কেটেছে। তাছাড়াও আরো একটা প্রসেস আছে যেটা আমি বলিনি। মানে এত এত জিনিস হয়েছে, তো আমি কোনটা ছেড়ে কোনটা বলার, অ্যাকচুয়াল কোনটা থেকে টাকাটা কিসের জন্য কেটেছে বা কিভাবে ওরা নিতে পারছে আমি জানি না। যেমন হচ্ছে এইচডিএফসি ব্যাংকের আমরা যে নেট ব্যাংকিং করি, প্রথমে জিজ্ঞেস করেছিল যে নেট ব্যাংকিং এর কোনো অ্যাপ আছে কিনা আপনার কাছে। আমি বলেছি না, আমি কোনো অ্যাপ ইউজ করি না। গুগল থেকে যখন নেট ব্যাংকিং লিখে সার্চ করে কাস্টমার আইডি দিয়ে আমরা লগ ইন করি, সেরকমই করি। তো আমি কিছুদিন আগে থেকে আমার যে মানে পাসওয়ার্ডটা আছে ওটা ভুলে গেছিলাম, তো ওটাকে সেট করা হয়নি। তো আমি কাস্টমার আইডি দিয়েছিলাম, তারপরে ফরগেট পিন করেছিলাম। আই থিঙ্ক ওটা দিয়ে যখন আমি হয়তো ফরগেট পিন করেছিলাম, ওই পিনটা দিয়ে ওরা আবার পিনটাকে চেঞ্জ করে হয়তো ওটা ওইখান থেকেও করতে পারে। মেন কথা হচ্ছে, এত কিছু প্রসেস হচ্ছে, আমি জানি না যে অ্যাকচুয়ালি কিভাবে নিয়েছে। হয়তো আমিও ভুল হতে পারি। তো আমাকে অনেকে কমেন্টে এটা বলেছে যে স্ক্রিন শেয়ার হলে ব্ল্যাক আউট হয়ে যায়। সেই কারণে আমি আজকে এই কথাটা বললাম, বা এই জিনিসটা আমি আজকে ক্লিয়ার করলাম। এখানে কোনো কিছু মিথ্যে নেই। আপনাদেরকে যা যা দেখিয়েছি সব আপনাকে প্রুফও দেখিয়ে দিয়েছি। এখানে মিথ্যের কোনো কিছু নেই। আমার এই ভিডিওটা করার মানে মূল এটাই হচ্ছে যে আমি যেরকম গাধার মতন কাজ করেছি, সেও আর অন্য কেউ যেন এরকম ভুল না করে। সেই কারণেই বানানো, মানুষকে অ্যাভয়েড করার জন্য, যে আমার মতন ভুল যেন আর কেউ না করে, আর কিছুই না। অনেকেই আছে কমেন্টে ভালো খারাপ সবাই সবকিছু লিখছে। দেখুন, যারা খারাপ কমেন্ট করছে তাদের নিয়ে আমার কোনো প্রবলেম নেই, কারণ আমি ভুল করেছি। আমি জানি, আমি ভিডিও বানানোর আগেই জানতাম যে আমি যদি এই ভিডিওটা করি মানুষ আমাকে অনেক কিছুই বলবে। তাও আমি বানিয়েছি, কেননা যাতে আমার মতন ভুল আর অন্য কেউ না করে। সেই কারণেই এই ভিডিওটা বানানো। তাছাড়া আর কোনো বানানোর মোটিভ নেই এখানে। আর তাছাড়া অনেকেই অনেক সাজেশন দিয়েছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর অনেকে ভেবেছে হয়তো যে আমি সাইবার ক্রাইমে রিপোর্ট করাইনি। এটা তো হতেই পারে না যে আমি এতগুলো টাকা খুঁজেছি রিপোর্ট করাইনি। ওই ভিডিওতে বলা হয়নি, কারণ ভিডিওটা এমনিতে এতটা লম্বা ছিল। যদি আমি ওই ভিডিওতে বলতাম তাহলে হয়তো 1 ঘন্টার একটা ইয়ে হয়ে যেত, তাছাড়াও হয়তো হতো না। সেই কারণে আমি পার্ট পার্ট করে ভিডিও বানাবো, যে আমি সাইবার ফ্রড হওয়ার পরে কিভাবে কমপ্লেন করেছি না করেছি, কিভাবে কিছু টাকা পেয়েছি, আমি সবকিছুই বানাবো। তো আপনারা পুরো ভিডিও পার্টে পার্টে পেয়ে যাবেন। একবারে হয়তো ভিডিওটা হলে অনেকটা লম্বা হয়ে যাবে। তো আমার যে প্রথম টাকা কাটে সেটা হচ্ছে 11টা 25 মিনিটে 95,000, তারপর 11টা 26 মিনিটে 4,500। এই দুটো টাকা কাটে। তারপরে প্রথমে তো আমি বলেছিলাম যে সোনুকে ফোন করি। ফোন করার পর তো ও মাথা গরম করে ফেলে। মানে কিছু বলার নেই, তখন আর কি করবে, আর আমরা কিছু জানিও না তখন কে কি করবে। আমার তো যাতে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, আমার এরকম অবস্থা ছিল। আমি ওকে কিছু বলতেও পারছি না। তারপরে যখন আমি ফোন করি একজন, আবার আমি একটা গুগল থেকে নাম্বার বের করে একটা দোকানের নাম্বার বার করি। দোকানে ফোন করে আমি বলি যে এরকম এরকম আমার সাথে হয়েছে। উনি তখন আমাকে অ্যাপেলের একটা অথরাইজ নাম্বার দেয়, তাতে আমি ফোন করি। ফোন করে জানি যে আমার সাথে একটা সাইবার ক্রাইম হয়েছে আমার। তারপরে ওনার থেকে ফোন রাখার পর আমি আমার একটা বান্ধবীকে ফোন করি। ওর নাম হচ্ছে মেহলি। আমরা একই স্কুলে পড়তাম, একই পড়ার কোচিনেও পড়তাম। তো আমি কখন ফোন করি সেটা বলছি। তো মেয়লিকে আমি ফোন করেছি 1টা 5-এ ফোন করার পর আমি ওকে বললাম সব ডিটেলসটা বলার পরে ও আমাকে বললো 1930-তে কল কর। 1930-তে তারপর আমি কল করেছি। কল করার পর তারা জিজ্ঞেস করলো কি হয়েছে, জাস্ট একটুখানি ওনারা শুনেই বলে যে হোয়াটসঅ্যাপে আপনাকে আমি একটা কিছু পাঠাচ্ছি। মানে হোয়াটসঅ্যাপে কি পাঠায়, ওরা যা যা লাগবে ওদের রিপোর্ট করার জন্য সেইটা পাঠাচ্ছি। সেইটা আপনি পুরোপুরি ফিল করুন, মানে পুরোপুরি যেরকম ভাবে দেওয়া আছে সেটা সেরকম ভাবেই আপনি হোয়াটসঅ্যাপে লিখে আমাদেরকে পাঠান।
তো আমি এটা প্রথমেই বলে রাখি, যদি অনলাইনে আপনাদের কোনো ফ্রড হয় যেটাতে আপনারা রিপোর্ট করবেন, প্রথমেই কিন্তু দৌড়ে দৌড়ে থানাতে যাবে না। যদি প্রথমেই দৌড়ে দৌড়ে থানাতে যাওয়া হয় তারা কিছু করে, তারা কিন্তু প্রথমেই বলবে যে অনলাইনে আপনি রিপোর্ট করিয়েছেন কিনা। অনলাইনে রিপোর্টটা সবার ফার্স্টে, ওটাই কিন্তু প্রথম। যদি আমরা থানাতেও চলে যাবে যে থানাতে রিপোর্ট করাবো তাহলে হবে না, প্রথমে আগে অনলাইনেই করাতে হবে, তারপরে যেতে হবে আমাকে থানাতে। তারপর থানা থেকে একটা অ্যাকনোলেজমেন্ট দেয়, সবকিছু হওয়ার পর অ্যাকনোলেজমেন্ট বা কিছু একটা ফর্ম হয়তো দেয়, ওইটা আমরা রিপোর্ট করার পর। আমি যখন ফার্স্ট গেছিলাম আমাকে প্রথমে জিজ্ঞেস করেছে আপনি অনলাইনে ফর্ম ফিল আপ, মানে অনলাইনে আপনি রিপোর্ট করেছেন? আমি বলেছিলাম হ্যাঁ আমি রিপোর্ট করেছি। তারপর সেখান থেকে তারা আমাকে একটা কাগজ বের করে দেয় যেখানে তারপর আরো কিছু ডিটেলস দিতে লাগে, তারপরে গিয়ে আমার জিডি হয়। এটা হচ্ছে প্রসেস। 1:13 নাগাদ আমি ওনাদের দুটো ট্রানজাকশনের ছবি পাঠিয়েছিলাম, যেই নাম্বারটা 1930-তে কল করার পর। তারপরে তারা লিখেছিল ওয়েলকাম টু 1930 হেল্পলাইন ওয়েস্ট বেঙ্গল, এইটা লিখে আর একটা পুরো ব্রিফ আমি সাইডে স্ক্রিনে দিয়ে দেবো। তার আগে বলছি, অনলি ইউপিআই, ডেবিট কার্ড আর ইন্টারনেট ব্যাংকিং রিলেটেড কমপ্লেন ফর্ম, মানে এই যে রিলেটেড কমপ্লেন হবে সেগুলোরই ফর্ম এইটা। টাইপ ইউর ডিটেলস পার্ট এ, কমপ্লেন ডিটেলস মানে হচ্ছে যে অভিযোগ করছে তার ডিটেলস এখানে দিতে হবে। ইওর মোবাইল নাম্বার, ইওর নেম, ইওর ফাদার্স নেম বা মাদার বা স্পাউস নেম, এগুলো দিতে হবে। তারপর রিলেশন উইথ গার্জিয়ান, গার্জিয়ানের সাথে এখানে যারা আছে গার্জিয়ান লাগবে, তাদের সাথে কি রিলেশন আছে, কে হয়। তারপর জেন্ডার দিতে হবে, ডেট অফ বার্থ, ইমেল আইডি, প্রোভাইড ওয়েস্ট বেঙ্গল অ্যাড্রেস অনলি, অ্যাড্রেস দিতে হবে, মানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের অ্যাড্রেস আছে সেটা দিতে হবে। ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন, আমার যে কোন পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনে কিন্তু এটা যাবে কেসটা। তারপর হচ্ছে পিনকোড হলো, হওয়ার পর তারপরের কলামে আসছে সাসপেক্ট ফ্রডস্টার ফোন নাম্বার 10 ডিজিট অনলি, মানে হচ্ছে যে আমার কাছ থেকে ফ্রড করেছে তার যদি ফোন নাম্বার থাকে তাহলে সেটা দিন। আর পার্ট বি, ডেবিটেড অ্যাকাউন্ট ডিটেলস, মানে যেই অ্যাকাউন্ট থেকে আমার টাকাটা ফ্রড হয়েছে, লেখাই আছে যে অ্যাকাউন্ট থেকে টাকা ফ্রড বা প্রতারণা হয়েছে তার বিবরণ। তারপর নিচে আসছে ইয়োর ব্যাংক নেম, মানে আপনার যেই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনার যে ফ্রডটা হচ্ছে সেই ব্যাংক নেম, অ্যাকাউন্ট নাম্বার, ট্রানজাকশন ডিটেলস আসছে এরপর। তারপরে হচ্ছে ট্রানজাকশনের ডিটেলসে কি কি ভরতে হবে, অ্যামাউন্ট, মানে আমার কত অ্যামাউন্ট কেটেছে, ট্রানজাকশন আইডি, যখন আমরা কাউকে পেমেন্ট করি সেখানে একটা ট্রানজাকশন আইডিও পাই, সেই পেমেন্টের উপর ক্লিক করলে ট্রানজাকশন আইডি, ইউটিআর নাম্বার, রেফারেন্স নাম্বার, ডেট অ্যান্ড টাইম, এগুলো হলো। এখানে আমি একটা ভুল করেছিলাম, যে আমি ভেবেছিলাম আমি দুজন একই নিয়েছে দেখে ট্রানজাকশন আইডি আর ইউটিআর আইডিও হয়তো সেম হবে, কিন্তু না, দুটো সেম ছিল না, আমি দুটো সেমই বসিয়েছিলাম। তো ওইটা আমি ভুল করেছিলাম, ওইটা গিয়ে পরে থানা থেকে আমাকে কিছুদিন পরে ঠিক করেছিল। তো ওইটা একটা বড় ভুল ছিল, ওইটার জন্য আমাকে কিন্তু ওইখানে কিছু দেখাচ্ছিল না, যে অনলাইনে সাইবার ক্রাইমে যেখান থেকে আমরা ডিটেলসটা ট্র্যাক করি আমাদের যে কত কি হয়েছে, টাকা পয়সা কি দেখাচ্ছে না দেখাচ্ছে, যে অনলাইনে আমরা আমাদের অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিয়ে চেক করি, সেই কারণে কিন্তু আমার ডিটেলস কিছু আসছিল না, কত টাকা আমার হচ্ছে ফ্রিজ করা গেছে বা কি হয়েছে। মানে যেরকম অ্যামাউন্ট, প্রথম অ্যামাউন্টে প্রথম ট্রানজাকশন আইডি, প্রথম ইউটিআর নাম্বার, রেফারেন্স নাম্বার, ডেট অ্যান্ড টাইম, এটা প্রথম। যদি 2-3 বার অনেক না 2-3 বার টাকা বা 4 বার কাটে, যেমন আমার 2 বার কেটেছিল, তো প্রথমে আমাকে 95,000 দিতে হতো, তারপরে তার ট্রানজাকশন আইডি, তার ইউটিআর নাম্বার, তার রেফারেন্স নাম্বার, তার ডেট অ্যান্ড টাইম, এটা হলো। সেকেন্ডে আবার যদি আরেকটা পেমেন্ট কাটে তাহলে আবার একটা 2 নম্বর দিয়ে লিখতে হবে আমার অ্যামাউন্ট, ট্রানজাকশন আইডি, ইউটিআর নাম্বার, রেফারেন্স নাম্বার, ডেট অ্যান্ড টাইম, যেটা আমি বললাম ভুল করেছিলাম, দুটোর কিন্তু সেম হবে না, মানে যতবার টাকা কেটেছে সেরকম ভাবে এইভাবে প্রসেস চলতে থাকবে। ইফ মোর দ্যান 3 ট্রানজাকশন, প্রোভাইড অল ট্রানজাকশন অ্যাজ পার দিস ফরম্যাট, মানে যদি 3-এর বেশি অ্যামাউন্ট এরকম ভাবে কেটেছে তাহলে আপনারা যে ফরম্যাটে আমি দিতে বলেছি, মানে ওনারা যে ফরম্যাট পাঠিয়েছে সেই ফরম্যাটেই আপনাদের কিন্তু লিখতে হবে। তারপরে হচ্ছে 2 নম্বর আছে ইওর ব্যাংক নেম, এরকম ভাবেই নিতে হবে, মানে 2 নম্বর ইওর ব্যাংক নেম আছে, মানে কি, যদি ধরুন একটা অ্যাকাউন্ট থেকে, যেমন আমার একটা এইচডিএফসি থেকে একটা কাটলো, একটা অ্যাক্সিস থেকে কাটলো, একটা এসবিআই থেকে কাটলো, তো এরকম ভাবে জিনিসটা হবে, মানে ওরা যেই ফরম্যাটে দিয়েছে আপনাকে সেই ফরম্যাটেই কিন্তু পাঠাতে হবে। টোটাল ফ্রড অ্যামাউন্ট, তারপর লাস্টে দিতে হবে টোটাল ফ্রড অ্যামাউন্ট, তারপর দিতে হবে ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য ইনসিডেন্ট, মানে ইনসিডেন্টের ঘটনাটা বিবরণ করুন 500 অক্ষরের মধ্যে, মানে হালকার মধ্যে লিখতে হবে যে কি কি হয়েছে। তো আমি আমার সব ডিটেলস দিয়েছিলাম। এই ডিটেলস গুলো দেওয়ার পরে তারা আপনাকে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেয়, লেখা থাকবে গিভার এন্ড সাবমিটেড সাকসেসফুলি উইথ অ্যাকনোলেজমেন্ট নাম্বার। তারপরে আমি গেছি থানায়, এইটা কিন্তু মাস্ট, আপনাকে আগে সবার আগে এটা করতে হবে। খুব ঠান্ডা মাথায়, এটা যদি ভুল হয় তাহলে গেল। খুব ঠান্ডা মাথায়, জানি ওই টাইমে আমার মাথা ছিল না ঠান্ডা, সেই কারণে আমিও ভুলভাল ওই বললাম যে ট্রানজাকশনটা করেছিলাম। খুব মানে ঠান্ডা মাথায় এইটাকে করতে হবে। তারপর থানাতে যাওয়ার পর থানা থেকে একটা কাগজ দেয়, সেই কাগজটা, মানে যদি আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করেন, মানে অনলাইনে এইসব করেন, তারপরেই কিন্তু থানা থেকে ওইটা দেবে। তারপরে আমি তো দৌড়তে দৌড়তে থানাতে গেছি।
থানাতে যাওয়ার পর আমাকে এই কাগজটা দিয়েছে। থানাটাকে যে কাগজটা দিয়েছিল সেইটারও আমি পাশে ছবি দিয়েও তার আগে বলে দিচ্ছি। টু ইন্সপেক্টর ইনচার্জ নিমতা পুলিশ স্টেশন, বিআরটি, এমবি রোড, কলকাতা, 7,51,000। তারপর দিয়েছে আমার নাম লিখতে হবে, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, বয়স, পেশা, আমার ফোন নাম্বার, বর্তমান ঠিকানা, রাস্তার নাম, ল্যান্ডমার্ক, পোস্ট অফিস, থানা, পিনকোড, ব্লক, জেলা, রাজ্য, ব্যাংকের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, সব কিন্তু যেই অ্যাকাউন্ট থেকে আপনার টাকাগুলো কেটেছে সেই অ্যাকাউন্ট, আইএফসি কোড, ব্যাংকের ব্রাঞ্চ নেম, প্যান কার্ড বা আধার কার্ডের নাম্বার, যদি ক্রেডিট কার্ড থেকে ফ্রড হয়ে থাকে ক্রেডিট কার্ড বা ব্যাংকের নাম, ঘটনার তারিখ ও সময়, মোট জালিয়াতির টাকার পরিমাণ মানে টোটাল কত হয়েছে সেটা দিয়েছি, জালিয়াতির মোবাইল নাম্বার, আমার কাছে দুটো নাম্বার যেটা গুগল থেকে ছিল ওই দুটো নাম্বার দিয়েছি, অ্যাকনলেজমেন্ট নাম্বার, এখানে কিন্তু অ্যাকনলেজমেন্ট নাম্বারটা বসা দেবে। কোন অ্যাকনলেজমেন্ট নাম্বার? যেই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আপনারা সাইবার ক্রাইমে পোর্টালে যেটা হোয়াটসঅ্যাপে আপনারা ফর্মটা ফিল আপ করেছিলেন সবকিছু পাঠিয়েছিলেন, তখন যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আপনাদেরকে ওনারা দেবে সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারটাই কিন্তু এখানে বসে দেবে। তাহলে বুঝতে পারছেন কেন আমি বলেছিলাম যে প্রথমেই অনলাইনে হোয়াটসঅ্যাপে এটা করতে হবে, কারণ এখানে একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার লাগবে, তারপর ডেট দিতে হবে, তারপর অনেক কিছু আছে কিরকম টাইপের ফ্রড হয়েছে এগুলো, তারপরে হচ্ছে ঘটনার বিবরণ, ফ্যাক্ট অল্প কিছু দিতে হয়েছে, তারপর আমি আমার নাম এইসব লিখেছি। এইটা হওয়ার পর তারপরে একটা জিডি নাম্বার দেবে, এটা থেকে কি আমার দুটো যে ফ্রড হয়েছিল সেইটার হচ্ছে প্রিন্ট আউট করেছিলাম আর আধার কার্ড বাই কার্ড এরকম কিছু একটা আমি দিয়েছিলাম। তারপরে হওয়ার পর তারা একটা জিডি নাম্বার দেবে যে আপনার এটা জিডি হলো। এই যে এত কিছু বললাম, যাওয়ার পথে বা থানাতে গিয়ে কথা বলার পথে প্রথমে গিয়ে তো আমাকে বলতে হতো যে আমাদের আইও ছিলেন সাইবার ক্রাইমে, আমাদের নিমতা থানাতে আগে কোনো সাইবার ক্রাইমের আলাদা করে ডিপার্টমেন্ট ছিল না, বাট এখন আমি নতুন গিয়ে দেখছি যে হয়েছে। আমি জানি না যদি ওইখানে ডিপার্টমেন্ট না থাকে তাহলে হয়তো অন্য কোনো জায়গায় আপনার কেসটা যাবে বা কিছু, সেটার ব্যাপারে আমার কোনো নলেজ নেই। আমি যেটুকুনি আমার জিনিস থেকে জেনেছি বা আমার এটা থেকে হয়েছে বা বুঝতে পেরেছি আমি সেটাই বলেছি। সব থানাতে নিশ্চয়ই সাইবার ক্রাইমের ইয়ে থাকে না, আমার নিমতা থানাতে আমি দিয়েছি, মানে আমাকে যেটা চেয়েছিলাম আমি সেটা দিয়েছি। আমি জানতাম না, আমি অনেক বছর আগে থানাতে কোনো কাজের জন্য গিয়েছিলাম, জানতাম না যে সাইবার ক্রাইমের আলাদা করে ওখানে কোনো ডিপার্টমেন্ট আছে। গেলাম, এবার গিয়ে দেখতে পেলাম যে না, সাইবার ক্রাইমের আছে। হয়তো হতে পারে অন্য জায়গায় ট্রান্সফার করবে আপনার কেসটা, যদি আপনি যে থানা দিচ্ছেন সেখানে না হয়। আর যেটা যেটা দেবেন একদম ঠিকঠাক দেবেন, ঠিক আছে? কোনো ভুল ভাল করলে কিন্তু হবে না এখানে, কারণ এগুলোই কিন্তু মেয়ে। তো যেটা বললাম যে যাওয়ার পথে এতটাও জিনিসটা স্মুথ ছিল না। আমি বললাম আমার কাউকে বলিনি, আমি সোজা সোনুকে বলেই চলে গেছি। তো ও মাঝখানে আমার ভাইকে ফোন করেছে, ভাইকে ফোন করার মানে আমি সাহসই ছিল না, আমি কি বলবো কাউকে। ফোন করেছে, ফোন করার পর আমার ভাই গেছে। তারপর তারপর যাওয়ার পর আমি তো মানে তখন সবে সবে হয়েছে, আমি মানে আমার চোখ মুখ দেখলেও বুঝতে পারছি কিছু হয়েছে। আমি মানে কথাটুকু না বলতে পারছি না। যে থানাতে গেলে বাইরে যে পুলিশ থাকে, যে কনস্টেবল থাকে, সেটা আপনাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কি ব্যাপারে আপনি এসেছেন বা কিছু। তারপরে সেটা, কারণ আমাদের ভেতরে ঢুকেই একটা বসার জায়গা আছে নিমতা থানা, যেখানে প্রথমে রিপোর্ট করে তারপরে গিয়ে সাইবার ক্রাইমের যে জায়গাটা আছে সেটা আছে। তো আমাকে তো জিজ্ঞেস করলেন, আমি তো বলতেই পারছি না। তারপর গিয়ে বললাম যেরকম হয়েছে। তারপর যে আমাদের যে ইনভেস্টিগেশন অফিসার আছে, তারপরে তখন সে ছিল, তখন তো দশমী ছিল সেদিনকে, তখন হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, খুব বলবো না, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, ওই টাইমে গেছি। তো তখন ওনারা পুজোর ডিউটির জন্য বেরোচ্ছিলেন, তখন তাও ছিল, আয়ও ছিল। আমি তো গিয়ে কথা বলতে পারছি না, গিয়েই কাঁদছি, কেননা সবে সবে সঙ্গে সঙ্গে হয়েছে মানুষের এত একটা বড় জিনিস, গিয়ে না আমি কাঁদছি। তো উনি প্রথমে বললো ঠিক আছে আপনি কেঁদে নিন, তারপর আমি শুনছি। কাদা কি বলো, আমার ভাই বলছে কাঁদিস না, বল বল। আমি কিচ্ছু কথা বলতে পারছি না। তারপর হওয়ার পর উনি আমাকে বসতে দিলেন, বললো বসুন, এবার বলুন আমাকে কি কি হয়েছে। তারপর সব ডিটেলস জিজ্ঞেস করার পর তারপর প্রথমে উনি জিজ্ঞেস করলেন আপনি কি অনলাইনে হোয়াটসঅ্যাপে কমপ্লেন করেছেন। আমি বললাম হ্যাঁ কমপ্লেন করেছি। তো কমপ্লেন করার পর উনি যে কাগজটা আমি দেখালাম সেই কাগজটা বের করে এসে তারপর বললো যেগুলো ফিল আপ করুন, ফিল আপ করার পর এখানে আপনি জমা দিয়ে যান। তো প্রথমে উনি আমাকে যেটা বলেছিলেন যে, আমি বলেছিলাম স্যার আমার কাছে তো ফোন আসছে, ওরা যে আমার যে বাদবাকি টাকাটা ছিল, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার কাছে 1,12,000 সামথিং কত টাকা আমার অ্যাকাউন্টে এসেছিল আমার এফডি ভাঙার পর, আর 500-600 ছিল কিরকম কিছু, সেই নিয়ে 13,000 হয়েছিল। তো বাদবাকি আরো টাকাটা নেওয়ার জন্য কিন্তু ফোন করছিল। তো আমার যেহেতু ইউপিআই তে 1,00,000 টাকার মতন সেট করা ছিল, তো সেই কারণে নিতে পারি। তো বললো আপনি ওদের নাম্বারটা ব্লক করে দিন। আর যেটা আমি বললাম যে দেখুন ওরা তো ফোন করছে, তাহলে নিশ্চয়ই আপনারা হয়তো ওনাকে ধরতে পারবেন নাম্বারটা ট্যাপ করে। তো প্রথমেই বলছে দেখুন ওনাদেরকে ধরাটা খুবই মুশকিল ফার্স্টারদের, কেননা ওরা ভিপিএন কানেক্ট করে ফোন করে, তাছাড়া অনেক কিছু করে, ওদেরকে ধরাটা একটুখানি টাফ আছে। আমি চেষ্টা করবো যে আপনার টাকাটা যাতে রিটার্ন পাওয়া যায়। সেটাই আমি বললাম যে আমার বাড়ির অবস্থা খুব খারাপ, আর এটা আমার বিয়ের গয়নার টাকা, আমি গয়না বানাতাম সেই কারণে। তো ওইটাই উনি বললো। তো সেদিন তো খুব ভালো করে আমাকে আশ্বাস দিল
যে এই করুন। তারপর ওনার নাম্বার দিল যে এটা আমার নাম্বার, আমি এখানকার সাইবার ক্রাইমের আইও আছি, কোনো দরকার হলে ফোন করবে, যদি ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা হয় তখন আমাকে ফোন করবে, কারণ উনি ডিউটিতে বেরোচ্ছিল, পুজো ডিউটি ছিল তখন। তো আমি সবকিছু করে ফোন টোন করেছি। তার মাঝখানে বৃষ্টি পড়ছিল, যেই টাইমটা আমি জেরক্স করতে যাবো, মানে প্রিন্ট আউট করতে যাবো আমার যে ডিটেলসটা আছে, তো দোকান বন্ধ, কোনো খুঁজে পাচ্ছি না, একজন জেরক্স দোকান বন্ধ করছিলেন, তখন আমরা গেছি। তো একটা বয়স্ক কাকু ছিল, একটা হাস্যকর ইনসিডেন্ট আমি করছি যে এরকম দুটো প্রিন্ট আউট যখন মানে দুটো যখন আমি ওনাকে পাঠিয়েছি, বলছে যে আম, উম, এত টাকা নিয়ে চলে গেছে। আমি যে হ্যাঁ কাকু এত টাকা নিয়ে চলে গেছে আর কি। হলো তুমি এত টাকা পেলে কোথা থেকে, তুমি এত বাচ্চা, তুমি এত ছোট মানুষ, এরকম ভাবে বলেছে। তখন আমি বলছি, তখন আমি হাসতেও পারছি না বা কাঁদতেও পারছি না, এরকম অবস্থা। আমি যে খুব অল্প বয়সে কাজ করি তো কাকু, বিয়ের জন্য টাকাটা জমিয়েছিলাম, এরকম ভাবে বলেছে, তো এরকম হয়েছে। তো তাই বলো তোমরা এরকম কিভাবে করো। আমি শুনলাম কি, কেননা যে যাই বলছে আমাকে শুনতেই হবে, কেননা ভুলটা আমার। এইটা একটা হাস্যকর ব্যাপার, আমি যে জিনিসটা করেছি আমার মতন মানুষ হয়ে। আর কেউ বললাম না, বিশ্বাস করতে পারিনি যে ডিজিটাল ইয়েতে আমি আজকে ভিডিও করি বা এত কিছু করি, সেইখানে দাঁড়িয়ে আমার দ্বারা এত বড় ভুল হয়েছে, আমিও মানতে পারিনি। আর বললাম না যে যে যতটাই কমেন্টে খারাপ বলুক, আমি জানি যে আমি ভুল করেছি, তাদের আমার সত্যি কারোর প্রতি কোনো ইয়ে নেই, কারণ ভুলটা আমার। তো আমি মাথা পেতে শুনছি, কিচ্ছু বলার নেই আমার, কেননা সত্যি ভুল আমার। আমি নিজেকে নিজে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, তো মানুষ আর কি বললেও বা কি কি বা কিছু বলার নেই আমার। এতটাই আমি নিজের প্রতি নিজের যে এতটা আমার রিয়েলাইজ না যে আমার নিজের এরকম জিনিসটা হয়েছে, আমি নিজে করেছি, আমি নিজের দোষে নিজের সবটা আমি হয়েছি, এরকম ব্যাপার। আমি বলবো এই ভিডিওটা সবাইকে একটুখানি মন দিয়ে দেখার জন্য, কেননা ভগবান না করুক বা আমি চাই না যে যেই জিনিসটা আমার সাথে হচ্ছে এটা কারোর সাথে হোক কখনো, মানে আমি চাইবো না আমার শত্রুর সাথে হোক, কেননা যার হয় না একমাত্র সে বোঝে যে কতটা পরিমাণ কষ্ট, তিলে তিলে টাকা গড়ে তারপরে মিনিটে টাকা চলে যাওয়া। তো আমি বলবো একটুখানি সবাইকে সাবধানেই করতে, আমার মতন ভুল যাতে না করতে। আর হট করে এখন ডিজিটালি যা হচ্ছে প্রচুর প্রচুর, আমি তো এইটুকুনি মানুষের প্রচুর প্রচুর কোটি কোটি লাখ লাখ টাকা যাচ্ছে, বড় বড় মানুষের মানুষ বুঝতে পারছে না। তো কিছু করার আগে একটুখানি বুঝে শুনে আমি বলবো এইটুকুনি করতে। আর এই ভিডিওটা আমি মন দিয়ে বলবো দেখতে, কেননা এই যে প্রসেসগুলো আমি করেছি না, যদি কারোর সাথে হয়, ভগবান না চাক কারোর সাথে হোক, যদি কখনো বাই এনি চান্স হয়, এই প্রসেসগুলো ফলো করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেননা যদি বেশি দেরি করি, আজকে আমার হয়েছে আমি 1 মাস বাদে গিয়ে করছি, তাহলে কিন্তু টাকা যদি কিছু পাওয়ার চান্স থাকে না, তোমাদের কিচ্ছু পাবে না। কেননা যত তাড়াতাড়ি রিপোর্ট করবে তত তাড়াতাড়ি ওরা ফ্রস্টারদের অ্যাকাউন্টটা ফ্রিজ করবে, যেই অ্যাকাউন্টে টাকাটা ওরা নিচ্ছে। আর যদি ফ্রিজ করে তাহলে কিন্তু ওই টাকাটা ওরা তুলতে পারবে না, সেই টাকাটা তুমি নিতে পারবে, তোমার আসবে সেই টাকাটা। তো সেই কারণে সবার আগে থানাতে না, সবার আগে অনলাইনে 1930-তে ফোন করে কমপ্লেন করতে হবে, তারপরে যেতে হবে থানাতে রিটেনে লেখার জন্য বা জিডি করার জন্য। সবার আগেই যে থানাতে চলে গেলাম বা ভয়ে থানাতে গেলাম না, 4 মাস 5 মাস পর গেলাম, কাউকে বললাম না, এইটা কিন্তু একদম দয়া করে এরকম ভুল করবে না। সবার আগে কমপ্লেন করবে, তাহলেই কিন্তু তোমরা নিজের টাকাটা কিছু হলেও, দেখো যাই চলে গেছে, কিছু যদি আসে সেইটুকুও তো অনেক, কিছু হলেও পাবে। তো সবার আগে কোনো ইয়ে না করে সবার আগে 1930-তে ফোন করবে। আমি তো জানতাম না, সেই জন্য আমি আমার বান্ধবী মেয়লিকে ফোন করেছিলাম, ফোন করে তারপর আমার অনেকটাই হেল্প করেছে। ফোন করে তারপর আমি করি, তাও অনেকটা টাইম আছে, 11:30, 11:25, 11:26, সেখানে আমি 1টার সময় করেছি, তার মাঝখানে এতটা টাইম গেছে। বললাম আমি কিচ্ছু জানতাম না। তো আমি মনে করি এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো, যাতে কারোর যাতে এরকম প্রবলেম হলে সেই যাতে ইনফরমেশনটুকু মানুষের কাছে থাকে যে এইটা হলে এইটা করবো। কেননা সময় হচ্ছে খুব দামি, সময় যদি চলে যায় তাহলে কিন্তু ওরা পুরো টাকাটা তুলে নেবে। আর ওরা আমি কিন্তু পুরো টাকাটা এখনো পাইনি, এখনো পর্যন্ত স্টিল। আজকে আমি কত তারিখ হয়েছে ভিডিও বানাচ্ছি, আজকে হচ্ছে 21শে নভেম্বর 2025, এখনো কিন্তু আমি পুরো টাকাটা পাইনি। আর এইটুকুনি বলবো 30,000 টাকা ওরা অ্যাকাউন্ট থেকে তুলেও নিয়েছে, এইটুকুনি আমি বলছি। কারণ পুরো ভিডিও আমি বললাম যে প্রত্যেকটা পার্ট পার্ট করে আমি ভিডিও বানাবো, পুরো ভিডিও একটা ভিডিওতে সবকিছু বলা সম্ভব না। তো অবশ্যই মন দিয়ে যা যা আমি বললাম সবকিছু শুনো আর সবকিছু দেখো, যাতে এরকম কিছু হলে তোমাদের সাথে তোমরা কমপ্লেন করতে পারো বা কিছু। তারপর তখনই আমি ভাবছি কি করব, থানাতে কমপ্লেন হয়েছে, ওখানে আমি বসে রয়েছি। বসার পর মনে পড়লো যে সবার আগে আমার যে অ্যাকাউন্টটা আছে সেগুলো ব্লক করানো উচিত, বা ডেবিট কার্ড বা ইউপিআই যে ট্রানজাকশন আছে সব ব্লক করানো উচিত। তো তখন আমি এইচডিএফসি যে ব্যাংক ফোন নাম্বার আছে, এইচডিএফসি কাস্টমার কেয়ারের, সেখানে আমি ফোন করলাম। তো ওখানে একটা অপশন দেয় যে আপনি আপনার কার্ড বা কিছু ব্লক করতে চান কিনা। তখন আমি ফোন করার পর সেরকম আমি বললাম যে আমার সাথে এরকম এরকম হয়েছে। তো বললো যে আপনি কি আপনার ইউপিআই ট্রানজাকশন বা কার্ড কি ব্লক করাতে চান। আমি বললাম হ্যাঁ, আমি সবকিছুই ব্লক করাতে চাই।
তো তারপরে তারা তাদের সিনিয়রদের ব্লক করার জন্য তারা তাদের কলটা সিনিয়রদের কাছে ট্রান্সফার করে। তো সিনিয়রদের ট্রান্সফার করার পর সে আবার কনফার্ম করলো যে আপনি কি সবকিছু ব্লক করে দেবেন। আমি বললাম হ্যাঁ সবকিছু, সবকিছু মানে আমার ইউপিআই ট্রানজাকশন ব্লক হবে সবকিছু। আমার যে ডেবিট কার্ড আছে সেটা একদম পুরোপুরি ভাবে ক্যান্সেল হয়ে যাবে, মানে ওই ডেবিট কার্ড আমি আর কিছু কাজ করতে পারবো না। নতুন করে আমি যদি চাই এই অ্যাকাউন্ট ঠিকঠাক হতে, নতুন করে আমাকে ডেবিট কার্ড আনাতে হবে, ডেবিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। আমার ইউপিআই ট্রানজাকশন, গুগল পে, ফোন পে, ব্যাংকিং মানে যা আমরা অনলাইনে করি সবকিছু বন্ধ হয়ে যাবে। আমি কোনো কাউকে টাকা পাঠাতে পারবো না, টাকা দেখতে পারবো না, কিছু করতে পারবো, কিন্তু আমার ব্যাংকের টাকা আসবে। পরের দিন আমি আমার এইচডিএফসি ব্যাংকে যাই, যে বলি যে এরকম এরকম জিনিস হয়েছে, ফ্রড হয়েছে আমার সাথে। তো সেদিনকেই যেতাম, যেহেতু সেদিনকে দশমী ছিল, পুরো ব্যাংক বন্ধ ছিল। মানে এমন দিনে আমার জিনিসটা হয়েছে না, সেইটার জন্য সবকিছু অনেক লেট হয়েছে, কাজ শুরু হতে অনেক লেট হয়েছে। কারণ পুজো ছিল, সব দিকেই পুজো দিয়ে সবাই কেউ ডিউটিতে ছিল না, সবার ছুটি ছিল, এরকম ব্যাপার, মানে সব দিকেই আমি ফেসেছিলাম। পরের দিন যাওয়ার পরে এইচডিএফসি ব্যাংকে যে গেছি, তো ফার্স্টে একটা টেবিল ছিল, ফার্স্টে থাকে না যে কাউকে জিজ্ঞেস করবো, হেল্প ডেস্ক যেটা থাকে, সেখানে গিয়ে জিজ্ঞেস করেছি যে আমার সাথে এরকম হয়েছে। তো আমাকে তো যখন আমি কমপ্লেন করেছিলাম আপনাদের এইচডিএফসি কাস্টমার সার্ভিসে, তখন বলেছিলেন যে পরের দিন গিয়ে আপনারা কিছু ফিল ফর্ম টর্ম বা ব্যাংকে জানানো যেরকম হয়েছে আপনারাও যদি, কেন ব্যাংকেরও কিন্তু আলাদা একটা সাইবারের টিম থাকে যারা ইনভেস্টিগেট করে, যদি ওনাদের পক্ষ থেকে ওনারা দিতে পারে টাকাটা, তারাও কিন্তু রিফান্ড করে টাকাটা। তো সেই কারণে আমি গেছিলাম। তো পরের দিন বলছে যে না না কিছু লাগবে না, আপনি সাইবার ক্রাইমে করেছেন তো ব্যাস তাহলেই হবে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু না, কিছুই জানে না, কিছুই জানে না। মানে লোকটার উপর আমার এত মাথাটা গরম হয়েছে, কারণ সবাই বলেছে যে লাগবে, কিন্তু উনি বলছে না লাগবে না। তারপর আরেকজনের কাছে গেছি, সেও আরেকজনের থ্রুতে জিজ্ঞেস করেছে, সেও বলছে না না লাগবে না, যা করার সাইবার ক্রাইম থেকেই করবে, আপনারা করে দিয়েছেন তো ব্যাস ওখান থেকেই হবে। তারপরে তো হয়ে গেল। তারপরে মনে হয় আমি পরের দিন 6 তারিখে, 2, 3, 4, 5, 6, হ্যাঁ আই থিঙ্ক 5 কি 6 তারিখে আবার যাই। আমার এরকম একজন পরিচিতের সাথে হয়েছিল, মানে আমার মামার যে শালি, তার হাজবেন্ডের বন্ধুর সাথে এরকম কিছু হয়েছিল, কিন্তু সেটা ক্রেডিট কার্ড থেকে হয়েছিল, কিন্তু তার পুরো টাকাটাই রিফান্ড এসেছিল 1 মাসের মধ্যে ব্যাংকের থ্রুতে। তাকে থানায় সে কিছুই করেনি, ব্যাংকের থ্রুতেই সে সবকিছু করছে। তখন তার সাথে আমি কথা বলি, তো কথা বলার পর সে বললো না ব্যাংকেও জানাতে হবে একটা লেটার দিয়ে যে এরকম এরকম হয়েছে। তারা যদি, মানে তাদেরও যেহেতু একটা ইনভেস্টিগেশন টিম থাকে, তারাও যদি চায় বা তারা যদি বোঝে, তাহলে সেই টাকাটা তারা রিফান্ড করবে। তারপর আমি যাই, যাওয়ার পরে ওনাদের ম্যানেজারের নিচে কেউ ছিলেন, তার কাছে যাই। যাওয়ার পরে এরকম বললাম যে সে আমাকে বলছে যে আপনাদের তো 6 তারিখ আরো আগে আসা উচিত ছিল। তখন আমি সঙ্গে সঙ্গে বলেছি স্যার আমি আগে এসেছিলাম। উনি আবার, মানে যে আমাকে না করেছিলেন, সে সেই স্যারের পাশেই বসেছিলেন। আমি বলেছি যে দেখুন এনার কাছে আমি এসেছিলাম, কিন্তু ইনি বলছে না না কিছু করতে হবে না। মানে বলুন তো কি, অনেকেই আছে না ব্যাংকে কাজ করে হয়তো অনেক কিছুই জানে না, কিন্তু আমি মনে করি আপনারা যদি মনে করেন যে না এটা ঠিক হচ্ছে না, আপনারা অন্য কারো কাছে যাবেন। যেহেতু দেখুন আমি আজকে 2 তারিখে গেছিলাম, আমার 2 তারিখে জিনিসটা হয়ে যেত, এরা কিছু জানেই না, উল্টো আমাকে আরো 6 তারিখ হয়ে গেছে। তারপর তারা বলছেন যে না, আমার কাছে তো এসছে 6 তারিখে, মানে যে ব্যাংকের নিচে একজন ছিলেন যার কাছে আমরা কমপ্লেনটা নিয়ে যেতাম, সে বললেন। তারপরে তো আমি বললাম যে না স্যার আমি এসেছিলাম, আপনাদের যে আপনার পাশে যে বসা আছে ব্যাংকের যে অ্যাসোসিয়েট, সে আমাকে বলে যে কিচ্ছু লাগবে না। তো সে তাকে বললো এইসব কি, যাই হোক এরকম আমার সামনে তো আর বলতে পারছে না যে কেন নেয়নি বা কিছু, যেহেতু দুজনেই তো ব্যাংকেরই। তো এই হচ্ছে ব্যাপার। তো তখন আমি একটা রিটার্ন দিই যে এরকম এরকম আমার সাথে হয়েছে, যা যা হয়েছিল সেরকমই আমি একটা রিটার্নের লেটার লিখে, একটা অ্যাপ্লিকেশন লিখে দিই, যে রিটার্নে আমি একটা অ্যাপ্লিকেশন লিখে দিই যে আমার সাথে এই হয়েছে, আমি কমপ্লেন করেছি, যেটা কি ব্যাংকের থ্রুতেও যদি কিছু আসে, মানে যেখান থেকে যতটুকু হয় যা যা নিয়ম সেটা আমি করেছি। সব হওয়ার পর আমার সবকিছুই ব্লক হয়ে গেছিল, আমার বই ঠই সবই ব্লক করে নিয়েছিল। মানে আমি আমার টাকা কোনো কিছু করতে পারবো না, যতক্ষণ না আমি গিয়ে অ্যাপ্লিকেশন দিয়ে সবকিছু ঠিক করবো, ততক্ষণ কিন্তু আমি ব্যাংক থেকে কিছু করতে পারবো না। কিন্তু ডেবিট কার্ডটা যে আছে এটা কিন্তু পুরোপুরি ব্লক, সেটাকে নতুন করে তোমাকে আনতে হবে। আর ইউপিআই ট্রানজাকশন কোনো কিছু হবে না, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, টাকা আমার অ্যাকাউন্ট থেকে কেউ নিতে পারবে না। আমি যেহেতু এতটা ভয় পেয়ে গেছি, যেহেতু আমার ওখানে কত 12 না 13 হাজার মানে তখন ছিল, সেই কারণে যে ওইটুকুনি টাকা যাতে আমার থাকে, সেই কারণে আমি পুরোপুরি ব্লক করে দিয়েছিলাম। এইটাই কারণ যা কিছু করে তোমার এখান থেকে যদি এত টাকা নিতে পারে, এরপরেও কি কি মানে আছে যে নেবে না। সেই কারণে আমি সবকিছু বন্ধ করে দিই। তারপরে আরেকটা যেটা হচ্ছে ভাইটাল স্টেপ আছে, এই যে আমরা সাইবার ক্রাইমে হোয়াটসঅ্যাপের থ্রুতে 1930-তে কল করে করলাম, আই থিঙ্ক হয়তো পোর্টালে 193 সাইবার ক্রাইমের পোর্টালেও গিয়ে হয়তো কমপ্লেন করা যায়। আমি জানি না, যে আমি যেটুকু জানি আমি সেটুকুনি বলেছি, আমার অত জানা নেই এইসব ব্যাপারটা, আরো হয়তো কেউ ভালো করে বলতে পারবে যারা এইসব কাজ করে বা থানাতে আছে বা পুলিশে আছে। তো অনলাইনে হয়তো করা যায়। তো আমি এরকম ভাবে করেছিলাম। তারপর 12 ঘন্টার মধ্যে, এই যে কমপ্লেনটা করলাম আমরা সাইবার ক্রাইমে, 12 ঘন্টার মধ্যে আরেকটা লিঙ্ক আছে, লিঙ্কের মধ্যে ক্লিক করে তোমাকে
অনলাইনে আরেকটা তোমাকে কমপ্লেন করতে হবে, যে ইন ডিটেলস, আরো ডিটেলস দিয়ে, তাহলে তোমার ওই কমপ্লেনটা রেজিস্টার হবে। আর 12 ঘন্টার মধ্যে যদি এই কমপ্লেনটা রেজিস্টার না হয়, তাহলে যে আমরা যে কমপ্লেনটা করেছি হোয়াটসঅ্যাপের থ্রুতে বা যেখানে থ্রুতে, সেইটাও কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমার এসেছিল মানে দুপুরবেলায় চলেছিলাম, যখন থানাতে ছিলাম তখনই চলে এসেছিল। আমি তো কিছু করিনি, তখন আমি বুঝতে পারিনি কি এসেছিল। তারপর আমি বাড়িতে এসে সেদিনকে তো এদিক গেছি ওদিক গেছি, মানে যার কাছে পেরেছি, যেটুকুনি কোথা থেকে যদি কোনো সোর্স থেকে কিছু আমি করতে পারি সেখানেই গেছি। তো বাড়িতে এসে সন্ধ্যের সময়, যখন আমার ঘুরতে বেরোনোর কথা ছিল, তখন আমি বসে বসে কাঁদছিলাম। আর ওই ডিটেলসটা, ফর্মটা ফিল আপ করেছিলাম। ফর্মটা ফিল আপ করতে আমার একটু প্রবলেমই হয়েছিল, ভুলভালই হয়েছিল, টাকাটা ডবল ডবল আমি ফিল আপ করে ফেলেছিলাম। তো ওইটাকে আবার করার পর না আবার ক্যান্সেলও করা যায় না, জানি না কি হচ্ছিল। তো আমি থানা থেকে পরে বলেছিলাম যে আমি ক্যান্সেলও করতে পারছিলাম না, ভুলভাল হয়ে গেছিল অনেকটা। মানে টাকাটা 95,000 টাকাটা দুবার দুবার হয়ে গেছিল, অনেক কিছু দিতে লেগেছিল, আমার এখন ঠিক মনে নেই। আর এখন আমি তো দেখাতে পারবো না কিভাবে করে। মানে যেগুলো যেগুলো আমরা মেন হচ্ছে, যেগুলো যেগুলো আমরা দিয়েছি, মানে আমাদের ফ্রড হওয়ার পর যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট ছিল, সেই সবকিছু লেগেছিল, প্লাস নিজের সবকিছু, কত টাকা, কোনখান থেকে হয়েছিল, কি ট্রানজাকশন আইডি, তারপর হচ্ছে ডেট টাইম, আমাদের নিজের ডিটেলস, এই সবই লাগবে। তাছাড়া বাইরের কিছু লাগবে, মানে এই সম্বন্ধিত কিছু লাগবে। কিন্তু ওই 12 ঘন্টার মধ্যে, মোস্ট ইম্পর্টেন্ট 12 ঘন্টার মধ্যে কিন্তু এটাকে ফিল আপ করতে হবে, না হলে যে আমরা কমপ্লেনটা করেছি সেটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে, মানে ক্যান্সেল হয়ে যাবে, ওর ওই কমপ্লেনের কোনো আর কিছু থাকবে না। তাহলে অবশ্যই মনে করে নিজের ফোনটা নিজের কাছে রাখবে, রেজিস্টার মোবাইল নাম্বারটা, যেই নাম্বারটা দিয়েছো সেই নাম্বারে কিন্তু এখান থেকে মেসেজ আসবে, সেখানে একটা লিঙ্ক দেবে, ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু ডাইরেক্ট তোমরা ওইখানে চলে যেতে পারবে, যেখানে তোমার সব ফর্মটা ফিল আপ করতে হবে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ। নেক্সট পার্টে তোমাদেরকে বলবো আমি কত টাকা পেয়েছি, বা এর পরে আরো কি কি করেছি না করেছি সবটুকুই। আমি শুধু এই ভিডিওতে এইটুকুনি বলবো, যদি গরিব মানুষ বা আমরা সাধারণ মানুষ হই না, একটুখানি সাবধানে চলো, কেননা যদি কোর্ট আর পুলিশের চক্করে পড়তে হয় না, তাহলে লাইফ শেষ হয়ে যায়। কারণ আমরা পুলিশকে যতটাই ভাবি ভালো বা খুব ভালো করে ইয়ে করবে, সেই রকম কিন্তু রিয়ালিটিতে নয়। তারা কিন্তু এমনও, মানে আমি এরকম এরকম পরিস্থিতি আমাকে এখানে পড়তে হয়েছে, মানে পুলিশ পারলে লিটারালি তাড়িয়ে দেওয়ার মতন অবস্থা করে এরকম, আর এতটা বিরক্ত হয়। এইটুকুনি আমি বলবো, সবটাই বলবো, যা যা হয়েছে, আমি কোথায় কোথায় গেছি, অনেক, এটার জন্য আমাকে অনেক এখনো পর্যন্ত দৌড়তে হচ্ছে। সব টাকাটা আমি পাইনি, কিছু পেয়েছি, আমি আবারও বলবো সেইটুকুও পুলিশের জন্যই পেয়েছি। কিন্তু পুলিশরা যে কি কি ব্যবহার করেছে না করেছে, বা কোথায় কোথায় আমি গেছি, সবকিছুই আমি বলবো। অনেক অনেক, মানে অনেক বড় ইয়ে বললাম, যে একটা ভিডিওতে কভার করা সম্ভব না। পরপর পরপর আমি সবই বলবো, সবকিছুই আনবো। পুলিশ কি করেছে, কোথায় গেছি, কার কাছে গেছি, কিভাবে কি করেছি, কিভাবে টাকা পেয়েছি, পুলিশ ডিলে করেছে কিনা, অবশ্যই ডিলে করেছে। আর তাও তো গেলেই, মানে আমি কোনো মন্ত্রী বা কারোর মেয়ে না যে গেলেই করে দেবে, তারা খুব বিরক্ত হয়েছে, সবকিছুই বলবো। তো অবশ্যই পরের ভিডিওটা আমি আসবে। আর যদি কেউ আগের ভিডিওটা না দেখো, যে আমার সাথে কিভাবে কমপ্লেন হয়েছে, আমি আগের ভিডিওতে, কমপ্লেন না সরি, কিভাবে ফ্রডটা হয়েছে আমি আগের ভিডিওতে বলেছি, যে কিভাবে ফ্রডটা হয়েছে। তো নেক্সট ভিডিওতে বলবো কবে থেকে কাজ শুরু হয়েছে না হয়েছে সবকিছুই। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।